আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা জবাব দেবে ইরান। সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত। দেশে ৫ শতাধিক ব্যক্তির একাধিক এনআইডি, ব্যবস্থা নিচ্ছে ইসি। শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের মানব প্রাচীর কর্মসূচি এবং পুলিশের লাঠি চার্জে পণ্ড ইসলামী ছাত্র সেনার সড়ক অবরোধ কর্মসূচি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। ভয়ঙ্কর অপরাধীদের জন্য কারাগারটিকে আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমেরিকা এখন সহিংস অপরাধে জর্জরিত। আলকাট্রাজ আবার চালু করে সমাজ বিরোধীদের কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, আমরা দুর্বল বিচার ব্যবস্থা ও অপরাধীদের হাতে আর জিম্মি থাকতে পারি না। আলকাট্রাজ হবে আইন ও শৃঙ্খলার প্রতীক। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরের দ্বীপে অবস্থিত কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানকে আক্রমণ করলে তেহরান শক্ত প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। রবিবার ইরানি টেলিভিশনের এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ শুরু হলে আমরা শত্রুর স্বার্থ, ঘাঁটি ও বাহিনীগুলোকে লক্ষ্য করব, যেখানে হোক না কেন। এর আগে ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে দায়ী করে পাল্টা হামলার হুমকি দেন। নাসিরজাদে বলেন, হুথিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং ইরান কারোর সঙ্গে শত্রুতা চায় না, তবে আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিশানায় পড়বে। এদিন ইরান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসের উন্মোচন করে, যার পাল্লা ১,২০০ কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সুজন বর্মন নামে একজন ভারতীয় নাগরিক। রোববার রাতে 11:15টার দিকে মাদলা সীমান্ত এলাকায় বিএসএফের গুলির ঘটনা ঘটে। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন সাকিব ও সুজন। তারা সীমান্ত পাড়ে চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মোতালেবের ছেলে। আহত সুজন ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, ভারতীয় নাগরিক সুজন বর্মনের সহায়তায় চোরাই পথে একটি মোটরসাইকেল আনার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন উভয় ব্যক্তি। পরে একজন মারা যান। সারা দেশে বর্তমানে ৫০০রও বেশি ব্যক্তির কাছে একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এসব তথ্য জানান। এএসএম হুমায়ুন কবির বলেন, সারা দেশে ৫০০রও বেশি ডাবল এনআইডি রয়েছে। আগামী সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারবেন। ১৩ কোটির বেশি তথ্য একটা একটা করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয় আর আমরা যদি দেখতে পাই তাহলে ব্যবস্থা নেই। এনআইডির ডিজি বলেন, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল সেটা জেলা কর্মকর্তাকেও দিচ্ছে। মানুষের সেবা নিশ্চিত করতে যৌক্তিক আবেদনগুলো কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। কমিশন ও সচিবালয় মিলে মানুষকে দ্রুত সেবা দিতে চায়। আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে, এগুলো যেন দ্রুত নিষ্পত্তি করতে পারি সেজন্য দায়িত্ব বন্টন করে দিচ্ছি। শাপলা চত্বরে সংগঠিত বর্বরোচিত গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী মানব প্রাচীর কর্মসূচির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই প্রেক্ষিতে শাপলা চত্বরে কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার বেলা ১২টায় মতিঝিল শাপলা চত্বরে কর্মসূচি পালন করে তারা। এ সময় সংঘটিত হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নেতৃবৃন্দরা। প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে প্রায় ২ শতাধিক মুসলমানদের উপর নির্বিচারে হত্যা, ১৩ মে ৫ মে শাপলার গণহত্যা সহ জুলাই আগস্টের গণহত্যার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে
গতকালকেও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে শাপলার গণহত্যার সাথে যারা জড়িত, প্রধানমন্ত্রী সহ যারা এর সাথে জড়িত ছিল, প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা যদি না আনা যায়, তাহলে বাংলাদেশ আবারও তার দিক হারাবে। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই সকল গণহত্যা সহ সকল অপরাধের সাথে যারা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে এবং এর বিচারের দাবিতে চট্টগ্রামে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানবাহনের চাপ ও জনগণের ভোগান্তি তৈরি হলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের অনুরোধ করলেও অবরোধকারীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যায়। সড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রী অবরোধকারী ও পুলিশের মাঝে ত্রিমুখী বাদানুবাদ ও ধাক্কাধাক্কির পর এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইট পাটকেল ছুড়তে শুরু করলে অবরোধকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে স্বাভাবিক হয় যান চলাচল। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল 10টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে কারাগারে মারা যান তিনি। এরপর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো রিয়েল এস্টেট এক্সপো। শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ঈদ উৎসব এবং জ্যাকসন হাইটসের প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ইউএসবিসিসিআই আয়োজিত রিয়েল এস্টেট এক্সপো 2025। গত শনিবার লাগোডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই এক্সপো। বিস্তারিত প্রতিবেদনে। গত বছরের ধারাবাহিকতায় এবারও নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত দেশি বিদেশি অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হল রিয়েল এস্টেট এক্সপো। ব্যাংক, মর্টগেজ কোম্পানি ও অ্যাটর্নি অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে এক্সপোটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ রিয়েল এস্টেট ও ফাইন্যান্স সম্মেলন। যারা রিয়েল এস্টেট ব্যবসায় সফল হয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও সার্টিফিকেটও। এছাড়াও নতুন সদস্যদের স্বীকৃতি প্রদান ছিল এক্সপোর অন্যতম অংশ। রিয়েল এস্টেট এক্সপো 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএসবিসিসিআইয়ের সভাপতি লিটন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহাদ হোসেন। অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ও সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারির প্রার্থী জোহরান মামদানি, ইউএসবিসিসিআইয়ের পরিচালক আহাদ আলী, ইসমাইল হোসেন সহ ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এখানে আপনি ভালো টপ রিয়েলটরদেরকে পাচ্ছেন, প্লাস এখানে ভালো আপনার আমাদের মানে যারা আমরা যাদের সাথে ব্যবসা করি, অ্যাটর্নি, লোন অফিসার এবং আপনার যারা হলো ইন্সপেকশন করে বাসার, আপনার একটা আমাদের এক অ্যাসোসিয়েশন সব একটা রুফ আন্ডারে সবকিছু পাচ্ছেন। আর এখানে আমাদের আসারটা উদ্দেশ্য হলো এখানে যতগুলো রিয়েলটর যারা আসে তারা জানতে পারলো আমাদের অ্যাসোসিয়েশনটা সম্বন্ধে। কারণ আমাদের এখন অ্যাসোসিয়েশন মেম্বার আমরা 300 জনের মতো, তো কিন্তু আমাদের রিয়েলটর আছে বাংলাদেশের রিয়েলটর ওভার 500। তো আমরা চাচ্ছি যে আরো বেশি রিয়েলটর যদি আমাদের সাথে যোগ হয় তো এই প্ল্যাটফর্মটা আরো বড় হবে, আরো মজবুত হবে। গত বছরের তুলনায় আমাদের এই বছরের স্টল সংখ্যা বেশি। আমরা কিন্তু অনেক স্টল কিন্তু আমরা দিতে পারি নাই, আমরা রিটার্ন দিয়েছি। আলটিমেটলি সব ধরনের সলিউশন এখানে আছে, যেমন যারা বাড়ি কিনতে যাচ্ছে, মর্গেজের জন্য, লয়ার, ব্যাংক, এভরিথিং এখানে কিন্তু আসলে একটা লোক যখনই আসবে তখন তারা টোটাল সলিউশনটা এখান থেকে পাচ্ছে। 60টা এক্সিবিটর একসাথে করা ডিফারেন্ট লেভেলে এটা নট পসিবল। যে আপনারা দেখবেন সবগুলা স্টল একবারে কমপ্লিট এবং কানায় কানায় মানে মানুষ জানার চেষ্টা করতেছে কোন স্টলে কি সুবিধা কি অসুবিধা আছে। সো এটাই আমাদের অ্যাচিভমেন্ট, যে জনগণের জন্য বা যা কমিউনিটির জন্য যে আমরা কাজটা করার চেষ্টা করতেছি সেটা সফলভাবে করার চেষ্টা করতেছি এবং মানুষ বেনিফিটেড হচ্ছে। এক্সপার্ট এই ফিল্ডে আমরা ওদেরকে নিয়ে আসতেছি যেন তথ্যগুলা আমাদের কমিউনিটিকে পৌঁছায় দেয় এবং সঠিক তথ্য এবং ট্রাস্টেড, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে।
ট্রাস্টেড রিসোর্স আপনার প্রয়োজন কেন রিয়েল এস্টেটে ফ্রড হয়, কিন্তু আমরা চাই যে মানুষ এডুকেটেড হোক, জিনিসটা জেনে কাজটা করুক এবং এক জায়গায় সব পেয়ে যাচ্ছে। বক্তারা বলেন এই আয়োজন শুধু একটি বাণিজ্যিক মেলা নয়, এটি ছিল অভিবাসী বাংলাদেশি স্বপ্ন পূরণের পথে একটি নতুন ধাপ, যেখানে তথ্য সংযোগ ও সহযোগিতা সবকিছুই মিলে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই এক্সপোতে আসলাম এই কারণে যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই এটা জানে না যে আমাদের এটা ক্লিন হিট প্রোগ্রাম চলতেছে। আপনারা জানেন যে আমার অলমোস্ট 98% কাস্টমার হলো বাংলাদেশি না, অনলি 2% আমার বাংলাদেশি কাস্টমার। তো আমি আশা করতেছি যে এই ফুটপ্রিন্টটা যাতে আরেকটু বড় হয় এবং বাংলাদেশি লোকেরা যাতে এই ব্যাপারে জানতে পারেন। এক্সপো এই যে আজকে যে প্রোগ্রামটা আমাদের আমার খুবই ভালো লাগতেছে। দেখেন আমরা লাস্ট টাইম আসলাম 2 জন, এবার আমরা আসছি 4 জন, পাশাপাশি আরেকজন আমাদের মেরোব্রোকের অফিসার আসতেছে, উনিও আসতেছে আমাদের সাথে জয়েন করবে। আমাদের এই ইভেন্টের সব মাধ্যমে আমাদের কমিউনিটির সবাইকে বলতে চাই আমাদের মেরোব্রোকে প্রচুর প্রোগ্রাম আছে, যেগুলো আপনারা প্রচুর মানুষ আছে ইনকাম ছাড়াও আমরা কোয়ালিফাই করতে পারবো। এই ধরনের প্রোগ্রাম আছে, আপনাদের লাগবে না কোনো ইনকাম। আমরা কেউ জানতাম না যে আমাদের বাংলাদেশি কতগুলো ব্রোকার আছে, কতগুলো ল্যান্ডার আছে বা কতগুলো মর্টগেজ ল্যান্ডার আছে। তো এই এক্সপ্লোর মাধ্যমে কিন্তু আমরা অনেকের সাথে কানেক্টিং হতে পারছি, আমরা প্রি অ্যাপ্রুভ সহ আমরা বাড়ির সন্ধান পাচ্ছি, কিভাবে সহজে লোনটা পাওয়া যায়, ফার্স্ট বায়ার সবকিছু কিন্তু এই এক্সপোর ভিতর থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। এক্সপোতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়া 6টি সেমিনারে বাড়ি কেনা বেচা, মর্টগেজ, লোন, আইনগত দিক সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইসলামী শরিয়াহ ভিত্তিক ফাইন্যান্সিং নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। নিউজ ডেস্ক, সিবিএন টিভি, USA। শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে ঈদ ও নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। এতে আমেরিকায় বসবাসরত শেরেবাংলা মেডিকেল কলেজের সাবেক ছাত্রছাত্রীরা অংশ নেন। গত শনিবার জামাইকার তাজমহল রেস্টুরেন্টে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন। নেচে গেয়ে তারা আনন্দ উৎসবে মেতে ওঠেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ ও নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের শেকড়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক ডাক্তার ইউসুফুল মামুন, সাবেক সভাপতি ডাক্তার নাজমুল এইচ খান, শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ডাক্তার আজমল ইউসুফ মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার শাহ নাজমুল আলম সহ আরও অনেকেই। প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউ ইয়র্কের সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে এ উপলক্ষে শেরপুর জেলার প্রবাসীদের মিলন মেলা বসেছিল। অনুষ্ঠানে সকলেই পারস্পরিক সহযোগিতায় কমিউনিটি ও দেশের কল্যাণে নিবেদিত থাকার সংকল্প ব্যক্ত করেছেন। আমেরিকান স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই এবং সেই জন্য সকলকে মূলধারার রাজনীতিতে আরও জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান অতিথিরা। উৎসবে ঈদের আমেজে পিঠাও পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি প্রদোষ চক্রবর্তীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল হক ঝন্টু সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জান্নাত রহমান। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম। অতিথি ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। দর্শক, এই ছিল সিবিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।